গার্হস্থ্য হিংসা কেবলমাত্র শারীরিক নয়, তা মানসিক এবং মৌখিকও হতে পারে। এক্ষেত্রে প্রত্যেকটি দণ্ডনীয় অপরাধ। সেটা আমরা জানি কি বা বলা বাহুল্য মানি কি? কিছু কুরুচিকর শব্দ যা আমরা আজকাল আকসার শুনতে পাই, কোনো কোনো ক্ষেত্রে তা একটা সংসারকে উজাড় করে দিতে পারে। এই সিরিজটি তার চাক্ষুষ প্রমাণ। আর আপনারা ভেবে দেখেছেন কি, এই নোংরা শব্দগুলো দিয়ে কেবলমাত্র মেয়েদেরকেই অপমান করা হয়? কই, ছেলেদের জন্য তো কোনো সেরকম শব্দই নেই। তো চলুন বন্ধুরা, আজ আমরা এই নোংরা গালাগাল আর খিস্তির পরিপ্রেক্ষিতে তৈরি লজ্জা সিরিজটির গল্পটি ছোট করে জেনে নিই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কাহিনীর শুরুতেই আমরা দেখি জয়া হেল্প করে চিৎকার করতে করতে একটি রিসোর্টের দরজায় সাহায্য চাইছে। এর পরের সিনটি শিফট করা হয়েছে খানিকক্ষণ আগের ঘটনায়, যেখানে জয়ার উকিল সূর্য রায় গিটার বাজাচ্ছে আর জয়া খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গেয়ে চলেছে। হঠাৎ সূর্য বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে মেঝেতে পড়ে কাতরাতে শুরু করে আর আঙুল দিয়ে কোনো একটি জিনিসের দিকে ইশারা করতে করতে নিস্তব্ধ হয়ে যায়। আমরা জানতে পারি এই কারণেই জয়া সাহায্য চাইছিল। এরপর যথারীতি পুলিশ আসে, কারণ সূর্য হার্ট ফেল করে মারা গেছে। বডি মর্গে রাখা হয়েছে। জয়াকে বোলপুর থানায় নিয়ে আসা হয়েছে। থানার ইনচার্জ অফিসার সান্যাল যে মোটেও ভালো মানুষ নয়, সেটা তার নোংরা চিন্তাধারা দিয়ে জয়াকে জেরা করা দেখেই বোঝা যাচ্ছে। জয়া তার স্বামী ছাড়া সূর্যর সাথে এখানে বেড়াতে এসেছে বলে যা তা কথা শোনাচ্ছে। এই যেমন আপনি স্বামী ছেড়ে পর পুরুষের সাথে বোলপুরে রাত কাটাতে চলে এলেন, আপনি কি এসকর্ট নাকি ওয়ান নাইট স্ট্যান্ড জাতীয় মেটেরিয়াল? জয়া মাথা নিচু করে বলল, আমার সূর্যর সাথে সেরকম কোনো সম্পর্কই ছিল না। কিন্তু কে শোনে কার কথা? অফিসার নিজের মতো করে ভেবে নিয়ে নানান অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকলো একের পর এক। এমনকি জয়ার ফোনটাও নিয়েছে সে। জয়া বারবার করে বলছে, আমি এখানে কাউকেই চিনি না, আমাকে একটা ফোন করতে দিন। অফিসার জিজ্ঞেস করলো, কাকে ফোন করবেন আপনি? জয়া বলল, বন্ধুকে। অফিসার আবার নোংরা হেসে বলল, এরকম কত বন্ধু আছে আপনার? ঠিক তখনই থানায় নিজের কাজে এলেন বিখ্যাত উকিল অমর্ত্য সেনগুপ্ত। তিনি এসব দেখে বললেন, অহেতুক একজন মহিলাকে এভাবে হ্যারাস করছো সান্যাল, ওনাকে ফোনটা দিয়ে দাও, আইনত ফোন সিজ করতে পারো না। জয়া বাড়ি যাব বললে অমর্ত্যবাবু বললেন, আইনত এখন বাড়ি যাওয়া হবে না, পোস্টমর্টম হবে, তারপর বডি হ্যান্ড ওভার হবে, তারপর কিছু ফর্মালিটিসও তো রয়েছে। তুমি তোমার পরিচিত কাউকে এখানে ডাকো আর অফিসারকে নির্দ্বিধায় সবটা খুলে বলো। এরপরেও যদি উনি তোমাকে হ্যারাস করেন, তখন এই নাম্বারে আমাকে একটা ফোন করবে। অমর্ত্যবাবু তার কার্ড জয়াকে দিয়ে চলে গেলেন। এবার জয়া ফোন করে মৌকে ডাকলো। মৌ তখন একটা হসপিটালে বসেছিল। জয়ার কাছে সব শুনে মৌ বলল, আমি এক্ষুনি যাচ্ছি। ওদিকে পার্থ, মানে জয়ার হাজবেন্ড, তার উকিলের কাছে গিয়ে তাকেও নোংরা খিস্তি করছিল, কারণ সে কেসটাকে ঝোলাচ্ছে। পার্থ কেসটা হেরে যাচ্ছিল, কারণ জয়া তার বিরুদ্ধে উল্টো 3টে অ্যালিগেশন ফাইল করেছিল। সেটা আপনারা সিজন 1 দেখলেই বুঝতে পারবেন। আর সিজন 1 এর এক্সপ্লেনেশন ভিডিও লিংক আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা সিজন 1 না দেখে থাকলে দেখে নিতে পারেন। তো পার্থ তার উকিলকে বলল, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি অন্য উকিল অ্যাপয়েন্ট করব। মৌ বোলপুরে যেতে যেতে স্নেহাকে ফোন করলো। আমরা দেখে বুঝতে পারি যে এই স্নেহাও একজন উকিল। এরপর পার্থ জয়ার বাপের বাড়িতে ফোন করে জয়ার দাদা অজয় বাবুকে বলল, তোমার গুণধর বোনটি তো উকিলটার সাথে বোলপুরে রাত কাটাতে গিয়েছিল আর উকিলটা ওখানে মারাও গেছে, তুমি এসো, আমি যাচ্ছি। খানিক আগেই বোলপুরের প্রান্তিক থানা থেকে অফিসার সান্যাল পার্থকে ফোন করে জানিয়েছিল যে আপনার বউকে পাওয়া গেছে বোলপুরের লজ থেকে, সঙ্গে একজন অ্যাডভোকেটও ছিল, কিন্তু তিনি এখন মারা গেছেন। শুনে তো পার্থ অফিসেই খিস্তি শুরু করে দিয়েছিল। ওর বন্ধু ওকে কোন রকম থামিয়েও ছিল। সূর্যর বডিটা একবার দেখতে চাইলে অফিসার বলল, বডি তো মর্গে আছে, আপনাদের মধ্যে একজনকে সই করতে হবে বডি হ্যান্ড ওভারের জন্য। জয়া জানতো সূর্যর কেউ নেই, তাই ও মৌকেই সই করতে বলল। কিন্তু মৌ ওকে অবাক করে দিয়ে বলল, সূর্যর বাড়িতে ফোন করা হয়েছে, ওর স্ত্রী স্নেহা আসছে। জয়া অবাক হয়ে মৌয়ের দিকে তাকিয়ে রইল। তাহলে সূর্য ওকে মিথ্যা বলেছিল, কিন্তু কেন? এবার আমরা দেখি স্নেহা বোলপুরে আসছে পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে, আর সেখানে আমরা জয়ার এই কেনর উত্তরটা পাই। স্নেহা আর সূর্যের মধ্যে তর্কাতর্কি হচ্ছে তাদের আগত সন্তানকে নিয়ে, যাকে পৃথিবীতে আনার আগেই মেরে ফেলেছে স্নেহা তার ক্যারিয়ারের জন্য। আর সূর্য ভীষণ ভাবে সন্তান চাইছিল, তাই রেগে সূর্য স্নেহার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে সেপারেট থাকতে শুরু করেছিল। আর এই কারণেই সূর্য স্নেহার কথা জয়াকে বলেনি। স্নেহা তখন ভেবেছিল বোধহয় সূর্যর জীবনে অন্য কেউ এসেছে, তাই সূর্য এরকমটা করছে। আর অন্য কেউ থেকে থাকলে স্নেহা যে তাকে ছাড়বে না সেই প্রতিজ্ঞাও করেছিল। এবার একটা রিসোর্টে সবাইকে ডাকা হলো। প্রথমে সেখানে এলো জয়া আর মৌ। অফিসার তাদের কাছ থেকে কাল রাতে কি হয়েছিল জানতে চাইলে মৌ বলল, জয়া আমার কাছে 2-3 দিন ছিল, হঠাৎ সূর্য বলেছিল যে ভোর হলেই আমরা সবাই লং ড্রাইভে বেরিয়ে পড়বো।
আর বোলপুরে যাব। বোলপুরে এক রাত থেকেই কলকাতা ফেরত যাওয়ার কথা, কিন্তু মাঝপথে মৌয়ের একজন রিলেটিভ অসুস্থ হয়ে পড়ায় ওকে কলকাতা ফেরত যেতে হয়। মৌ বলেছিল ও আর সূর্য আজকে রাতটা বোলপুরেই থেকে যাক। অফিসার বলল ঘটকালি করছিলেন ওদের একা থাকার জন্য। মৌ বলল আপনি কি এই অবস্থায় আমাদের সাথে মস্করা করছেন? অফিসার বলল আমি মস্করা করছি না, মস্করা আপনারা করছেন এই সোসাইটিটাকে নিয়ে। নারী স্বাধীনতার নামে ফুর্তি করে বেড়াচ্ছেন। এখন তো নানান রকম রুমও বেরিয়েছে ফুর্তি করার জন্য। এরপর সেখানে পার্থ এলো, তারপর এলো সূর্যর ওয়াইফ স্নেহা। আর স্নেহা সেখানে এসে জানতে পারলো যে সূর্য কাল রাতে জয়ার সাথে ছিল। জয়ার দাদা বৌদিও এলো। জয়ার দাদাও ভীষণ রেগে আছে জয়ার উপর, কারণ ও বলেছিল মৌয়ের বাড়িতে থাকবে। তারপর আজ শুনেছে যে ও সূর্যর সাথে বোলপুরে বেড়াতে এসেছিল। সবাই একসাথে এলে অফিসার লজের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলো যে জয়া, সূর্য আর মৌ কাল বেলা 3টের সময় এখানে আসে। তারপর লাঞ্চ করে। তারপর সন্ধে 6টা নাগাদ মৌ কলকাতা ফিরে যায়। ওরা থাকার জন্য দুটো রুম নিয়েছিল। ডিনারটা সূর্য আর জয়া রুম সার্ভিসে ফোন করে ঘরে আনিয়ে নিয়েছে। স্নেহা বলল আমি একজন উকিল, আমি কয়েকটা প্রশ্ন করতে পারি? অফিসার অনুমতি দিলে স্নেহা জয়াকে জিজ্ঞেস করলো মারা যাবার সময় সূর্য কোথায় ছিল আর তখন কটা বাজছিল? জয়া বলল সূর্য রুমেই ছিল আর তখন রাত 3:30 বাজছিল। স্নেহা বলল রাত 3:30টার সময় সূর্য আর তুমি এক ঘরে কি করছিলে? জয়া বলল সূর্য গিটার বাজাচ্ছিল আর আমি গান করছিলাম। স্নেহা বলল আমাকে দেখে কি মনে হয় আমি ঘাস খাই? স্নেহা বলল ভাড়া করে এনেছিল সূর্য, কত নাও পার নাইট? মাথা নিচু করে জয়া কিছুই বলতে পারলো না। রাত্রে স্নেহার কাছে পার্থ এসে বলল ওদের একদিন আমি রেস্টুরেন্টেও দেখেছিলাম। আমাদের বারাসাত কোর্টে ডিভোর্স কেস চলছে। অর্জুন রায় আমার উকিল, খুব জ্বলাচ্ছে কেসটা নিয়ে। পার্থ চলে যেতে স্নেহা তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জয়ার বারাসাতের কেসটার সমস্ত ডিটেলস চাইলো। আজ এতদিনের পাশে থাকা মৌ এসে বলল ডিনারটা একসাথে কেন করতে গেলি বলতো? দুজন বিবাহিত মানুষ, সমাজ তো প্রশ্ন করবেই। জয়া বলল মৌদি তুমিও আমাকে অবিশ্বাস করছো, আমাদের মধ্যে কিছুই ছিল না। মৌ বলল সেটা তোর তরফ থেকে, কিন্তু সূর্যর তোকে ভালো লাগতো, ও আমায় বলেছিল। মৌ বলল গতকাল রাতে তোদের মধ্যে কি কিছু হয়েছিল? জয়া অবাক এবং নির্বাক হয়ে তাকিয়ে রইল মৌয়ের দিকে, কিছুই বলতে পারলো না। পরদিন ভোরে উঠে জয়ার সূর্যর কথা খুবই মনে পড়ছিল। এই কদিনে সূর্য জয়ার খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল। সূর্য জয়াকে বেশ ভালো বুঝতো। ও চাইতো জয়া সাহসী হোক, লজ্জা না পেয়ে সব কথা সবার কাছে বলতে পারো। মনে করতে করতে কেঁদে ফেললো জয়া। সেই সময় সেখানে জয়ার বৌদি এলো। জয়ার বৌদিও এতদিন বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে জয়াকে সাপোর্ট করে গেছে, কিন্তু আজ কাউকে কিছু না জানিয়ে সূর্যর সাথে বোলপুরে চলে আসাটা ও মেনে নিতে পারলো না। পরদিন সূর্যর দাহ সৎকার করা হলো। এরপর যে যার বাড়ি ফিরে গেল। জয়ার দাদা জয়াকে বাড়ি নিয়ে যাবার প্রয়োজনই মনে করলো না। ফেরার পথে মৌ জয়াকে বলল অমর্ত্য সেনগুপ্ত একজন বিগ শট লয়ার, উনি নিজে যখন তোকে কার্ডটা দিয়েছেন তখন একবার ওনার সাথে দেখা কর, এই কেসটা এবার মেটাতে হবে। স্কুল থেকে ফিরে শ্রুতি রুডলি ওর ঠাম্মিকে জিজ্ঞেস করলো বাবা ফেরেনি এখনো? টিউশন ব্যাগটা কে গোছাবে? শ্রুতি ওর টিফিনটাও খায়নি, এনে ডাস্টবিনে ফেলে দিল। খাবার ফেলছো কেন জিজ্ঞেস করলে শ্রুতি বলল বেশ করেছি। এই ব্যবহারের জন্য ওর ঠাম্মি ওকে একটা থাপ্পড় মারলো। শ্রুতি ওর মা চলে যাবার পর থেকেই তার অভাবটা বুঝতে শুরু করেছে। ও বুঝতে পারছে ওর মা ওকে কতটা ভালোবাসত। তখন শ্রুতি ওর মাকে পাত্তা দেয়নি। স্নেহা কলকাতায় ফিরে এলে তার ম্যানেজার তাকে সমস্ত ডিটেলস দিয়ে বলল পার্থ সিনহা ওর স্ত্রীর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স, ওভার ডটার, মেন্টাল ইনস্টেবিলিটি, ডিভোর্স আর মেয়ের ফুল কাস্টাডি নিয়ে কেস করেছিল। সাক্ষীরা সবাই জয়ার এগেনস্টেই ছিল। জয়ার সাইকোলজিস্টকে উইকনেস বক্সে ডাকাই হয়নি, কারণ তার আগেই জয়ার তরফ থেকে 3টে ধারায় মামলা করা হয়েছিল। তখন কেসটা সম্পূর্ণ ঘুরে যায়। জয়ার উকিল ছিল সূর্য, আর সে একজন ব্রিলিয়েন্ট অ্যাডভোকেট। স্নেহা বলল সূর্য কিভাবে কেস লড়তো আমি খুব ভালো করে জানি। এর পরের স্টেপগুলো যেগুলো সূর্য ভেবে রেখেছিল ওরা নিশ্চয়ই তার নতুন উকিলকে দিয়ে সেগুলোই করাবে, আর আমাদের ঠিক তার উল্টো চাল চালতে হবে। জয়া সিনহাকে রাস্তায় নামাতেই হবে। ওদিকে পার্থ ঘরে ফিরে ওর মাকে বলল একটা নতুন উকিলের সন্ধান পেয়েছি, এবার খেলাটা জমে ক্ষীর হয়ে গেছে। জয়াকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার সাজানো সংসারও ভেঙেছে, ওর কোমরের জোর ভেঙে ওকে আমি রাস্তায় বসাবো। রাত্রে জয়া বাড়ি ফিরলে ওর দাদা ওকে সাফ জানিয়ে দিল যে আমার বাড়িতে থাকতে গেলে আমার ঘরের নিয়ম মেনে চলতে হবে, যখন তখন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া চলবে না। সবাই খেয়ে দিয়ে উঠে চলে গেল। জয়া নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। আজ ওর নিজের বাড়ি যেখানে ও মানুষ হয়েছে সেখানেও ওর জায়গা হলো না। বাথরুমে ঢুকে খুব কাঁদলো জয়া। সকালে ওর বাবাকে সুপ খাইয়ে দিতে দিতে জয়া বলল বাবা ওই পায়ের
পায়রার গল্পটা আরেকবার বলবে? জয়ার বাবা বললেন, যে কোনো পাখির গল্প একটাই, উড়তে শিখতে হবে, আর খাঁচা থেকে না বেরোলে উড়তে শিখবে কি করে? জয়া মৌয়ের সাথে দেখা করে বলল, আমার একটা বাড়ি লাগবে মৌদি, আজ থেকে আমি একা থাকবো। মৌয়ের একটা নিজের ফ্ল্যাট ফাঁকাই পড়েছিল, সেখানেই জয়ার থাকার ব্যবস্থা করা হলো। এরপর ওরা উকিল অমর্ত্য সেনগুপ্তর সাথে দেখা করতে গেল। মৌ বলতে গেলে অমর্ত্যবাবু বললেন, যার কেস তাকেই বলতে দিন। জয়া বলল, সূর্য আমার কেসটা দেখছিল, কিন্তু উনি তো হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। এরপর আর জয়া বলতে পারছিল না, তখন সেই মৌকেই বাকিটা বলতে হলো। মৌ বলল, সূর্যর ওয়াইফ স্নেহা সন্দেহ করছে জয়া আর সূর্যর মধ্যে কোনো সম্পর্ক ছিল। এখন পার্থ হয়তো এটাকে কাজে লাগাতে পারে। জয়া অমর্ত্যবাবুকে বলল, আপনার ফিসটা কত জানলে ভালো হতো, আমি একটা ছোট্ট এনজিওতে কাজ করি, আপনাকে অ্যাফোর্ড করতে পারবো কিনা। অমর্ত্যবাবু বললেন, সেটা আমি ঠিক সময়ে বলে দেব। পার্থ গেছে স্নেহার সাথে দেখা করতে। স্নেহা বলল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আপনার জন্য একটা স্ট্রং পয়েন্ট, কিন্তু বোলপুর ছাড়া অন্য কোথাও প্রুফ পেলে ভালো হতো। আর এই কেস চলাকালীন পার্থকে অন্য কোনো মেয়ের সাথে বাইরে দেখা করতে বারণ করে দিল স্নেহা। ওখান থেকে বেরোলে জয়ার বোন পার্থকে ফোন করে বলল, আপনাকে আমার কিছু দেখানোর আছে, একটু বাইরে দেখা করা যাবে? পার্থ বলল, বাইরে হবে না, বাড়িতে চলে এসো। এই জয়ার বোন টিয়া জয়াকে একদমই সহ্য করতে পারে না, ও পার্থকেই সাপোর্ট করে বরাবর। এরপর জয়ার বোন পার্থর বাড়িতে যায় আর ওকে সূর্য আর জয়ার একসাথে গল্প করার একটা ফটো দেখায়। মানে সূর্য কোনোদিন হয়তো জয়াকে তার বাড়িতে ড্রপ করতে এসেছিল, তখন লুকিয়ে টিয়া সেই ফটোটা তুলেছে। এইরকম একটা প্রুফ পার্থ চাইছিল। ওদিকে মৌ তার বন্ধ পড়ে থাকা ফ্ল্যাটে জয়াকে নিয়ে গেল। এখন থেকে জয়া এখানেই থাকবে। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় জয়ার বাড়ির কেউই জয়াকে দেখতে পেল না, কারণ জয়া কেবলমাত্র ওর বাবাকে জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছে। ওর বৌদি ওকে ফোন করলে জয়া সেটাও কেটে দিল। কিন্তু মৌয়ের ফ্ল্যাটের পাড়াটা ঠিক সেফ ফিল হচ্ছিল না জয়ার। সেখানে মাঝরাত পর্যন্ত ছেলেগুলো বদমাইশি করে, নানান খারাপ ইঙ্গিত দেয় জয়াকে, কিন্তু জয়ার কিচ্ছু করার নেই। ওদিকে স্নেহা প্রথম দিন কোর্টে উইটনেস বক্সে জয়ার সাইকোলজিস্টকে ডেকে পাঠিয়ে তাকে কথার পাচে ফেলে জিজ্ঞেস করলো, সাইকোলজিস্টকে আমরা মনের ডাক্তার বলতে পারি তো? ডক্টর বললেন, হ্যাঁ তা বলা যায়। স্নেহা বলল, যখনই কোনো রোগী সাইকোলজিস্টের কাছে যায় তখনই এইটুকু প্রমাণিত যে তার মন আর মাথায় গন্ডগোল বাসা বেঁধেছে। তাই আমার ক্লায়েন্ট যে অ্যালিগেশন এনেছিলেন মেন্টাল ইনস্টেবিলিটির, সেটা তো সত্যি, আর সেটাকে ঢাকার জন্য জয়া পার্থ সিনহার বিরুদ্ধে পাল্টা চার্জেস আনে। স্নেহা জয়ার সাইকোলজিস্টকে কিছুই বলতে দিল না। স্নেহা বলল, জয়ার ওর মেয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা তো প্রুভ হয়ে গেছে শ্রুতির মাথায় কাটা দাগ দেখে। বিচারক অমর্ত্যবাবু কিছু বলবেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কেসটাকে পিছন দিকে নয় সামনের দিকে নিয়ে যেতে চাই, তাই খুব ভালো হয় যদি আমার লার্নেড ফ্রেন্ড ভার্বাল অ্যাবিউসের জায়গায় কেসটাকে নিয়ে আসে। কোর্টে আসার আগে অমর্ত্যবাবু জয়াকে কতগুলো রুল বলে দিয়েছিলেন। 1 নাম্বার, মাথা ঠান্ডা রাখতে হবে। শুরুর দিকটা আমরা শুধু দেখবো, ওরা অ্যাগ্রেসিভ হবে কিন্তু আমরা ভয় পাবো না। হারানোর আর কিছুই নেই, বিয়ে গেছে, সংসার গেছে, বাপের বাড়িটাও গেছে, মেয়ে বলেছে তোমার সাথে থাকবে না, নিঃস্ব হয়ে খেলতে নামার কিন্তু আলাদাই মজা। ওরা হাজার অপমান করলেও গায়ে মাখা যাবে না। জয়া বলল, আমি আর পারছি না স্যার। অমর্ত্যবাবু বললেন, সেটা বললে চলবে না, পারতে সবাইকেই হয়। এই তো এই ছবিটার দিকে দেখ, আমার মেয়ে 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। যখন কেমো চলতো তখন একবারও বলেনি আমি আর পারছি না। তুমি আমার মেয়ের মতো, তাই পারতে তোমাকে হবেই। পরদিন কোর্টে স্নেহা বোলপুরের লজের ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করলো সেদিন ঠিক কি হয়েছিল। ম্যানেজার বলল, সেদিন ওনারা 3 জন এসেছিলেন, এরপর একজন ফিরে গেছিলেন। রাত্রে ওনারা ডিনারটা রুমেই করে নিয়েছিলেন। ভোর রাতে জয়া ম্যাডাম আমাদের সিকিউরিটি রুমের দরজাটা জোরে জোরে ধাক্কা দিচ্ছিলেন। আমরা সবাই ওনার রুমে গিয়ে দেখি জয়া ম্যাডাম নিচে বসে রয়েছে আর ওনার কোলে সূর্য স্যারের মাথাটা ছিল। স্নেহা মহামান্য আদালতকে বলল যে স্ত্রীর পরকীয়া এখানেই স্পষ্ট, এর জন্য কোনো স্বামী যদি তাকে খারাপ ভাষায় গালাগাল দেয় তাহলে সেটাকে কি ভার্বাল অ্যাবিউসের জায়গায় ফেলা যায়? মানুষের রিয়াকশন তো অ্যাকশন দ্বারাই নির্ধারিত হয়। সুতরাং অ্যাবিউজড হিসেবে যে শব্দগুলোর উল্লেখ রয়েছে তার একটা ব্যাখ্যা আমরা পাচ্ছি। কোর্ট শেষে পার্থ স্নেহার কাছে যায়, বলে কেসটা তো আমরা জিতেই গেছি মনে হচ্ছে। স্নেহা বলল, আমার উল্টে দিকে যিনি রয়েছেন তাতে এখনই সেটা বলা সম্ভব নয়, তাই অত ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই। এই পার্থ টিয়ার দেওয়া ফটোটা স্নেহাকে দেখালো। স্নেহা বলল, এটা আপনার আমাকে আগেই দেওয়া উচিত ছিল। জয়া এখন কোথায় থাক? জয়ার ঠিকানাটা জানেন? পার্থ বলল, না, আজ রাতে এই প্রথম একা থাকবে জয়া। মৌ ওকে পৌঁছে দিয়ে চলে গেল, কিন্তু সারা রাত জয়ার ঘুম এলো না। পাড়ার ছেলেরা কখনো বেল বাজিয়ে কখনো বেলকনি দিয়ে জোরে জোরে চিৎকার করে জয়াকে ভয় দেখালো। ওদিকে পার্থ নিজের ঘরে বসে ড্রিঙ্ক করছিল। ওর মা খেতে ডাকতে এলে ওকেও চিৎকার করে নানান রকম নোংরা কথা বললে
প্রসঙ্গে পার্থর মা বলল, কি ভেবেছিস বৌমার মতো আমাকেও খিস্তি করবে? পার্থ বলল, আরে বাবা, ভার্বাল অ্যাবিউজ, নিজে তো সারা জীবন স্বামীর হাতে মার খেয়েছো, তখন কোথায় ছিল তোমার ভার্বাল অ্যাবিউজ এর বোধ? পরদিন স্নেহা জয়ার দাদাকে উইকনেস বক্সে ডাকলো, জিজ্ঞেস করলো, আপনি তো প্রথমবার জয়াকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন? অজয় বাবু বললেন, হ্যাঁ। পার্থর কথায় আমরা জয়াকে সরকারি মানসিক হসপিটালে নিয়ে গিয়েছিলাম। জয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে রাস্তায় দৌড়াচ্ছিল, আর আমি আর পার্থ ওর পিছন পিছন ছুটে ওকে ধরে ফেলি। এবার স্নেহা অজয় বাবুর স্ত্রীকেও ওই একই প্রশ্ন করলো যে জয়া বোলপুরে যখন গিয়েছিল আপনাদের বলে গিয়েছিল, আপনারা কি সেটা জানতেন? জয়ার বৌদি বলল, আমরা জানতাম জয়া ওর কলিগ মোয়ের বাড়ি গিয়েছিল। স্নেহা বলল, তার মানে জয়া আপনাদের মিথ্যে বলে লুকিয়ে সৌর্যর সাথে বোলপুরে গিয়েছিল। এবার স্নেহা জয়াকে উইকনেস বক্সে ডাকে। স্নেহা বলে, একজন মানুষ তখনই কথা গোপন করে যখন সে জানে যে বাড়ির সমর্থন সে পাবে না। জয়া বলল, আমি লুকোতে চাইনি, আসলে হঠাৎ করেই প্ল্যানটা হয়। স্নেহা বলল, না, হঠাৎ নয়, তুমি প্ল্যান করেই গেছিলে, কারণ এর আগেও তোমাকে সৌর্যর সাথে দেখা গেছে, কখনো রেস্টুরেন্টে, কখনো বাড়ি ছাড়তে এসে। এই বলে স্নেহা টিয়ার পাঠানো সেই ফটোটা আদালতে পেশ করে বলল, পার্থর সাথে বিয়েটা আর বাঁচানোর সুযোগ নেই দেখে জয়া সৌর্যকে ক্যাপচার করতে চাইছিল, কারণ এই ধরনের পরগাছা মহিলারা পুরুষের সাহায্য ছাড়া বাঁচতেই পারে না। জয়া সিনহা মেন্টালি আনস্টেবল কিন্তু চরিত্রহীন মহিলা। এবার অমর্ত্যবাবু জয়াকে কতগুলো প্রশ্ন করেন, যেমন জয়ার বয়স কত, পড়াশোনা কতদূর, জয়া অফিসে একা যায় কিনা, জয়া তার মেয়েকে কোনোদিন স্কুলে পৌঁছেছে কিনা। জয়া আস্তে আস্তে উত্তর দিয়ে বলল, ওর বয়স 38, প্রতিদিন ও একাই অফিসে যায়, আর অনেকবার ও ওর মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গেছে। তখন অমর্ত্যবাবু মহামান্য আদালতকে বললেন, এগুলো জয়াদেবী যদি নিজে নিজে একাই কাউকে না জানিয়ে করতে পারে, তাহলে কখনো সখনো জয়া তার বন্ধুর সাথে বাইরে ঘুরতে যায়, তাহলে কাউকে বলে যেতে হবে কেন? আমাদের সমাজে সবসময় বাড়িতে ফোন করে সবটা জানাতে হয় না, প্রতি মুহূর্তের হিসেব আমাদের তো দিতে হয় না। আর জয়াদেবী জানিয়ে যায়নি বলে আমরাই বা কেন ধরে নেব যে সেখানে কোনো রহস্য ছিল, একটু পরকীয়ার গন্ধ ছিল? তিনি আরো বললেন, জয়া আর সৌর্যের যে ছবিটা আদালতে পেশ করা হয়েছে, সেখানে জয়া দেবী সৌর্য রায়ের পাশে দাঁড়িয়ে কথা বলছে। তার মানে আমার লার্নেড ফ্রেন্ড কি এটা বলতে চাইছে যে একজন পুরুষ আর একজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে গল্প করলেই তারা প্রেম করছে? কোর্ট চত্বরে বসে জয়া অমর্ত্যবাবুকে বলল, একমাত্র মেয়ের কাস্টাডির জন্যই কেসটা লড়ছি, আমার আর ভালো লাগছে না। অমর্ত্যবাবু বললেন, মেয়েকে পেলে তোমাকে অ্যালিমনি নিতে হবে তো, নইলে চলবে কেমন করে? এরপর তিনি জয়ার এনজিওর নাম্বারটা নিলেন। ওদিকে জয়ার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অজয়বাবু আর টিয়া জয়াকে না ডেকেই, তাকে কোনো খবর না দিয়েই হসপিটালে ভর্তি করে। আর জয়া যায় ওর মেয়ের স্কুলে তাকে একটা বার্থডে গিফট দিতে। জয়া স্কুলের গার্ডের হাতে গিফটটা দিয়ে চলে আসে, কেননা শ্রুতি তো ওর সাথে কথা বলতে নাও চাইতে পারে। এখন জয়া তো জানে না যে শ্রুতি ওর মাকে মনে মনে ভীষণ চাইছে, ওর ভুলগুলো ও বুঝতে পারছে, ওর বাবার করা অন্যায়গুলো বুঝতে পারছে। শ্রুতি স্কুল থেকে ফিরে নিজের ঘরে লুকিয়ে ওর মার পাঠানো গিফটটা পেয়ে ভীষণ খুশি হলো। রাত্রে পার্থর বাবার তার মায়ের উপর করা অকথ্য অত্যাচারের কথাগুলো মনে পড়ছিল। পরদিন অমর্ত্যবাবু থানায় গিয়ে জয়ার বাড়ি থেকে অফিসে যাওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজগুলো চাইলেন কর্মরত অফিসারের কাছ থেকে। অফিসার বলল, একটু সময় লাগবে স্যার। জয়া এনজিওতে ওর কাজ দেখছিল, ঠিক তখনই ওর বৌদি ওকে ফোন করে একবার হসপিটালে যেতে বলল। জয়া গিয়ে দেখলো ওর বাবা মারা গেছেন। জয়া আস্তে আস্তে বলল, আমাকে একবার জানালে না? তারপর ওরা দাহ কার্য সেরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় জয়া বলল, 4 দিনের কাজটা আমার বাড়িতে করব, তোমরা চাইলে আসতে পারো। এরপর সোজা অমর্ত্যবাবুর কাছে গিয়ে জয়া খুব কাঁদলো। শ্রাদ্ধের দিন জয়ার বাড়িতে গিয়ে হাজির স্নেহা, সেখানেও তাকে নানান রকম অরুচিকর কথাবার্তা বললে জয়া বলল, আজ আমার বাবার কাজ, আজ আমি আপনার মুখ থেকে এসব কথা শুনতে চাই না, আপনি আসতে পারেন। স্নেহা সেখানেই জানতে পারলো যে সূর্য সেদিন গাড়ির চাবিটার দিকেই ইশারা করছিল। হসপিটালে ভর্তি করলে হয়তো সূর্য বেঁচে যেত, কিন্তু জয়ার গাড়ি চালাতে না জানাটা সূর্যর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এজন্য আরো রেগে গিয়ে স্নেহা সেখান থেকে চলে গেল। আজ কোর্টে জয়ার শ্বশুর বাড়ির কাজের মেয়েকে উইকনেস বক্সে ডাকা হলো। অমর্ত্যবাবু তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে নিজের বাড়িতে বা অন্যের বাড়িতে রান্না করো, কখনো কখনো তোমার কি ভুল হয় না? হয়তো তরকারি চাপিয়ে ভুলে গেছো এইরকম? মেয়েটি বলল, অনেকবার হয়েছে স্যার, তাড়াহুড়োয় কতবার তরকারি পুড়ে গেছে। অমর্ত্যবাবু বিচারককে বললেন, বাড়ির মহিলারা যতই বাড়িতে থাকুক তাদের অনেক কাজ থাকে, তাই এই ভুলগুলোকে আনসাউন্ড মাইন্ড বা মেন্টাল ইনস্টেবিলিটি হিসেবে
হবে ভাববার কোনো কারণ নেই। এবার তিনি জয়ার শাশুড়িকে উইকনেস বক্সে ডেকে জিজ্ঞেস করলেন, বাড়ির কাজের মেয়ে ছাড়া যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো কে করতো? ইন্দিরা দেবী বললেন, জয়া। অমর্ত্যবাবু বললেন, তাহলে যা আপনি বলেছিলেন জয়ার কোনো কাজে মন থাকে না, সবসময় মুখ ভার করে বসে থাকে, আর সেদিন গৃহপ্রবেশের দিন সবার সামনে সামান্য একটু কথায় পার্থ জয়াকে খিস্তি করেছিল, এর পক্ষে আমার কাছে 3 জন সাক্ষী আছে। এরপর পার্থর বন্ধুদের দিকে জিজ্ঞেস করলেন সেদিন কি হয়েছিল। পার্থর বন্ধুরা বলল ওদের ফ্ল্যাটের কার্পেট এরিয়া নিয়ে কথা হচ্ছিল, অ্যাকচুয়াল মাপের থেকে জয়া হয়তো একটু কমই বলেছিল, তাই পার্থ সেদিন খিস্তি করেছিল। এবার অমর্ত্যবাবুর হাতে সেই সিসিটিভির ফুটেজটা এলো, সেদিনকার যেদিন রাস্তায় দাঁড়িয়ে পার্থ জয়াকে অকারণ নানান খারাপ কথা শুনিয়েছিল। এবার অজয় বাবুকে আবার কাঠগড়ায় দাঁড় করিয়ে অমর্ত্যবাবু বললেন, সেদিন কি হয়েছিল আবার একটু বলুন। অজয় বাবু বলল, পার্থ আমাকে ফোনে বলেছিল যে জয়া সব ভুলে যায়, আলাদা থাকতে চাইছে, তাই ওকে একটা সাইকিয়াট্রিস্টকে দেখাতে নিয়ে যাবে। অমর্ত্যবাবু বললেন, বাহ, বোনের কাছে গিয়ে কেন কি কিছু জিজ্ঞেস না করে শুধুমাত্র আলাদা থাকতে চাইছে বলে সোজা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলে গেলেন। জয়া সেদিন আপনাকে কিছু বলেছিল? অজয় বাবু বলল, হ্যাঁ, আমাদের বাড়ি যেতে চেয়েছিল কটা দিনের জন্য, তাই আমি ভাবলাম ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি যাব। অমর্ত্যবাবু বললেন, প্রথমত যেখানে ও মানুষ হয়েছে হঠাৎ করে সেটা আপনার বাড়ি হয়ে গেল, আর সেই বাড়িতে কটা দিন থাকতে চাওয়ায় আপনি আগে ডাক্তার দেখিয়ে নেওয়াটা ঠিক মনে করলেন। এবার অমর্ত্যবাবু জয়ার বৌদিকে ডেকে জিজ্ঞেস করলেন, সেদিন কি হয়েছিল। জয়ার বৌদি বলল, পার্থ অকারণ ঘরবর্তী লোকদের সামনে ওরকম নোংরা বিহেভ করায় জয়ার প্যানিক অ্যাটাক হয়েছিল, তাই ও নিজের অজান্তেই টেবিল ল্যাম্পটা ছুড়ে দিয়েছিল। হঠাৎ সেখানে শ্রুতি এসে যাওয়ায় ওর মাথায় ল্যাম্পটা লেগে গিয়ে মাথাটা কেটে যায়। অমর্ত্যবাবু বললেন, তারপর শ্রুতিকে নিশ্চয়ই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, জয়া দেবীও নিশ্চয়ই গিয়েছিলেন। হাজার হোক মা তো। মৌ বলল, না, পার্থ জয়ার হাত বেঁধে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল আর কাউকে খুলতে বারণ করে দিয়েছিল। পরদিন সকালে সেই দরজা খোলা হয়। অমর্ত্যবাবু বিচারককে বললেন, ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা অনুযায়ী আমার আর কিছু না বললেও চলবে। এরপর মাঝখানে বিরতির সময় সবাই বাইরে এলে শ্রুতি ওর ঠাম্মির হাত ছাড়িয়ে দৌড়ে ওর মার কাছে চলে যায়, ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার কাছেই থাকতে চাই। এবার বিচারকের কাছে অমর্ত্যবাবু সেই সিসিটিভি ফুটেজটা চালালেন। সবাই শুনলেন ঠিক কি ভাষায় কথা বলে পার্থ সিনহা। সবকিছু শোনার পর বিচারক পার্থকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করলেন তার কিছু বলার আছে কিনা। পার্থ মাথা নামিয়ে না বলল। অমর্ত্যবাবু জয়ার জন্য অ্যালিমানি আর ওর মেয়ের সম্পূর্ণ কাস্টাডির অনুরোধ জানালেন বিচারকের কাছে, আর পার্থর জন্য চিকিৎসার অনুরোধ করলেন, কারণ তার মতে আসল মেন্টাল ইনস্টেবিলিটি পার্থরই রয়েছে, তাই তাকে চিকিৎসা করানোর দরকার। এবার বিচারক জয়া কিছু বলবে কিনা জিজ্ঞেস করলে জয়া বলল, হ্যাঁ, আমি এতদিন একটা মিথ্যা কথা বলছিলাম। সবাই যখন জিজ্ঞেস করছিল সূর্যর সাথে আমার কোনো সম্পর্ক ছিল কিনা, আমি না বলে এসেছি, কিন্তু আমি আজ বলছি যে হ্যাঁ, সম্পর্ক ছিল। তা না হলে মৌদি সেদিন চলে যাবার পরও আমি ওনার সাথে থেকে গেলাম কেন? তবে সেই সম্পর্কটাকে ঠিক প্রেমের সম্পর্ক বলা যায় না, তার বাইরেও কিছু নাম না জানা সম্পর্ক রয়েছে। সূর্য আমাকে মাথা তুলে সাহসের সাথে ভয় না পেয়ে লজ্জা না পেয়ে বাঁচতে শিখিয়েছিল, তাই সেই সম্পর্কটাকে আমি অস্বীকার করতে পারি না। প্রত্যেকটি শব্দ বা গালাগালিতে শুধুমাত্র মেয়েদেরকে কেন অপমান করা হয় বলতে পারেন? কই ছেলেদেরকে তো অপমান করার জন্য একটা শব্দও নেই। সবাই একে অন্যকে অপমানিত করার জন্য তাদের মা, মাসি, বোনকেই টেনে নিয়ে আসে। আমার অ্যালিমানি লাগবে না। পার্থ যদি ওর মেয়েকে কিছু দিতে চায় দিতে পারে। ও ঘরে আমার খুব প্রিয় কয়েকটা গাছ আছে, আমাকে সেগুলো শুধুমাত্র ফেরত দিলেই হবে। সবাই জয়ার এই ডিসিশনে অবাক হয়ে যায়। মহামান্য আদালত জয়াকে তার মেয়ের সম্পূর্ণ কাস্টাডির নির্দেশ দিলেন, সাথে পার্থকে 1,30,000 টাকার জরিমানা এবং 3 মাসের কাউন্সিলিং এর নির্দেশ দেন। তো বন্ধুরা, লজ্জা সিজন 2টিকে এখানেই শেষ করা হয়েছে। যদি আমার এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।